সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাম ও হামের উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 7 শিশু। চিকিৎসার সুবিধা বাড়াতে ফিল্ড হাসপাতাল করছে ঢাকা মেডিকেল কলেজ। দেশে পৌঁছেছে হাম ও রুবেলা ভাইরাসের টিকার বড় চালান। আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে কয়েকটি জেলার হাওরের পাকা ধান তলিয়ে ক্ষতির মুখে অনেক চাষি। শ্রমিক সংকটে পাকা ধান তুলতে না পেরে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। লাইসেন্স নবায়ন না হওয়ার পরও অন্তত 10,000 অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিসি সম্মেলনের শেষ দিনে তিনি এই নির্দেশনা দেন। অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি। দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারপরও নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে জনগণের মধ্যে। It's a part of the national security. সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েশন কমিটি থাকা উচিত। বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে এখন পশ্চিমবঙ্গে অমিত শাহ। মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তার বিরোধী দলীয় নেতা হওয়া নিয়ে রয়েছে সংশয়। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ঢাকায় পাকিস্তান। প্রথম ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার। হোম সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়া পাকিস্তান চায় জয়, আর বাংলাদেশের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 7 শিশু মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1054 শিশু। দেশে হাম রোগীর বাড়তি চাপ সামাল দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে ফিল্ড হাসপাতাল। কর্তৃপক্ষ বলছে ফিল্ড হাসপাতালে হাম ও ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে চলছে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ। দেশের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি অনেক হাসপাতালেও চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীর। এরই মধ্যে সারা দেশে হামে মারা গেছে 3 শতাধিক। হাসপাতালগুলো শয্যা সংকটে অনেক শিশুকে রাখা হচ্ছে বারান্দায়। সংকট সমাধানে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। শহীদ মিলন মিলনায়তনের পাশে 20 শয্যার হাসপাতাল তৈরির কাজ চলমান। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাসপাতালটির পরিচালক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফিল্ড হাসপাতাল তৈরি করা হচ্ছে। কেবিনকে আমরা কনভার্ট করে আমরা আইসোলেশনের মানে মিজলস রোগীদেরকে রাখার জন্য করেছি। বিকল্প ব্যবস্থা হিসেবে যদি এটাতে আমরা কভার না করতে পারি, সেই জন্য মন্ত্রণালয়ের নির্দেশে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী একটা 20 শয্যার একটা ফিল্ড হসপিটাল এস্টাবলিশ করে দিয়েছে। হসপিটালটা সেনাবাহিনী করে দিয়েছে, কিন্তু এখানকার যে জনবল, ডাক্তার, নার্স, কর্মচারী এবং ওষুধপত্র যা কিছু লাগবে, দ্যাট মিনস পরিচালনাটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করা হবে। তিনি জানান, টিকাদান কার্যক্রমের পর হয়তো হাম সংক্রমণ কমে যাবে, তাই এখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলবে। ক্রাইসিসের সময় দেশের একটা ন্যাশনাল ইস্যু, যেহেতু আমরা সবাই মিলে সাপোর্ট না করলে তো আসলে মানে এই রোগটাকে আমরা মানে যে চিকিৎসা ব্যবস্থা যেটা করার দরকার সেটা তো পারবো না। সেটা থেকে আমরা আমাদের ডাক্তারদেরকে বা আমাদের নার্সদেরকে আমরা মোটিভেট করেছি। তিনি আরও জানান, প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর চালু হবে এই ফিল্ড হাসপাতাল। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশে পৌঁছেছে হাম রুবেলার 15 লাখ ডোজ টিকা, এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় হাম রুবেলার 15 লাখ ও টিটেনাসের 90,000 ডোজ টিকা সংগ্রহ হয়েছে। আগামী 10 মের মধ্যে 1 কোটির বেশি টিকা দেশে আসবে বলেও জানান তিনি। এতে প্রায় 1 বছর টিকার কোনো ঘাটতি হবে না। দেশে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে 56 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা 268 জন। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং that will create a buffer stock at our hand. সুতরাং
এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাআল্লাহ আমাদের ভ্যাকসিনের কোন রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি করার কোনো সম্ভাবনা নেই। হাওরের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার শত শত কৃষক। স্বল্প পরিমাণে ধান সংগ্রহ করতে পারলেও রোদের অভাবে সেগুলো নষ্ট হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় কৃষকরা। এই চিত্র হবিগঞ্জের হাওর এলাকার। টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় 13,000 হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে পানিতে। বুক সমান পানিতে নেমে কিছু ধান কাটলেও তা গোলায় তোলার আগেই পচে গেছে শুকাতে না পারায়। এই অবস্থায় চরম ক্ষতির মুখে প্রায় 20,000 কৃষক। নিবার মতন না, কামলা কাটলা ভাই না বাই বাতি যা লুইয়া ধান ফান আনতাছি, এই অবস্থা। 1000টা রুজ দিল, মানুষ যাইতো থানা একটা জায়গা করছে বলতে পানি তলে গেছে, ধান আনে তো ব্যস্ত পাই না। 400 টাকা মন করে, 400 টাকা ধানের মন। 12 কেজি মন ছিল, মনে হয় হারছি, আটটা সব তলে ধান ব্যস্ত আছে, ফসাই নাই, খেতো নেই না। 8 কার ফানের তলে কাছে আনছি না, ওদের যাতা কাটতে তুই আন জানি না, বুঝলি সব ফানি আন্দা হাট। মৌলভীবাজারের কাওয়া দিঘির হাওরে পানি না কমায় বাড়ছে কৃষকের হতাশা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার প্রায় 2,442 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে 18,000 কৃষক। আরেক জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে অন্তত 305 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কমপক্ষে 1,000 কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ না দেওয়ার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে এসব নির্দেশনা দেওয়া হয়। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনভর চলে জেলা প্রশাসক সম্মেলন 2026। সম্মেলনের দিক নির্দেশনা দিতে সরকারের প্রতিনিধিরা উপস্থিত হন। শেষ দিনের প্রথম সেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার খেলোয়াড়দের তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয় সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলিম গভর্নমেন্টের সময় যে লাইসেন্সভুক্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে, তাতে দেখা গেছে 10,000-এর মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য, মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি। পরবর্তী সেশনে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণমাধ্যমকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে জেলা প্রশাসকদের পরামর্শ দেন তিনি। গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব, তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলিকে তারা এগিয়ে নিয়ে যাবেন। এছাড়া মাঠ পর্যায়ের যে কোনো ধরনের দুর্নীতি দমনে জেলা প্রশাসকদের সহায়তার আশ্বাস দেন দুদক সচিব। আগামী দিনের ভবিষ্যতে ছেলে মেয়েদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাটা সবচেয়ে বেশি জরুরি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। তবে বিশাল এই কর্মযজ্ঞের সমান্তরালে জনমনে ঘুরপাক খাচ্ছে নিরাপত্তা আর ঝুঁকির প্রশ্ন। কী ধরনের কারিগরি বা পরিবেশগত ঝুঁকি থাকতে পারে এই প্রকল্পে? আন্তর্জাতিক মানদণ্ডই বা কতটা মানা হচ্ছে? এই মেগা প্রকল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব।
পদ্মার পাড়ে মাথা তুলে দাঁড়িয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। পারমাণবিক শক্তি মানেই যেমন অসীম সম্ভাবনা, তেমনি থাকে সতর্কতার দায়বদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সর্বাধুনিক VVER 1200 প্রযুক্তির এই রিঅ্যাক্টরটি 3+ জেনারেশনের, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা। রূপপুরের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হল এর ডাবল কন্টেইনমেন্ট সিস্টেম, অর্থাৎ যদি কোনো কারণে ভেতরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে তবে তেজস্ক্রিয়তা বাইরে আসতে পারবে না। এমনকি একটি বড় বিমান আছড়ে পড়লেও এর মূল রিঅ্যাক্টরের ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অনেক সেফটি মেজার নেওয়া হয়েছে। এটা যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে গলিত পদার্থটা থাকবে এটাকে সে ক্যাচ করে মাটির নিচে আবদ্ধ করে দিবে, যার কারণে রেডিয়েশনের বাইরে যাওয়ার সুযোগ হবে না। নিরাপত্তা নিশ্চিত করা হলেও বিশেষজ্ঞরা কিছু সম্ভাব্য ঝুঁকির কথা উড়িয়ে দিচ্ছেন না। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পদ্মার পানি ভারসাম্য। সবচেয়ে বড় ঝুঁকি কারিগরি নয়, বরং দক্ষ জনবল ও ব্যবস্থাপনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সামান্যতম মানবিক ভুল মারাত্মক হতে পারে। অপারেশনাল টিম কতটা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংকটে তারা কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই আসল পরীক্ষা। এই রিঅ্যাক্টরগুলো হাইওয়ের একদম কাছাকাছিতে, একদম দেখা যায় যে এরকম একটি অবস্থা, এবং আশেপাশে জনমানব রয়েছে, জনবসতি রয়েছে। সো এটি লোকেশনাল দিক থেকেও একটি সেন্সিটিভ জায়গাতে আছে। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যে দক্ষ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানসম্পন্নভাবে ব্যবস্থাপনা করা। অন্য ইন্ডাস্ট্রির মতো যদি ব্যবস্থাপনার মতো রেওয়াজটা চালু রাখে তাহলে কিন্তু আমরা রিস্ক মুক্ত হতে পারবো না। মেনটেন্যান্স অপারেশনের অনিশ্চয়তা কারা করবে এবং সেই জ্বালানির বর্জ্য কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু জানি না, এবং সেটার জন্য খরচ কী পরিমাণ ধরা হবে সেটা কিন্তু আমরা জানি না। ইটস এ পার্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। এনার্জি এক্সপার্ট থেকে শুরু করে, রেডিয়েশন এক্সপার্ট থেকে শুরু করে, সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন কমিটি থাকা উচিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বোমা তৈরি করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে পরমাণু বিশেষজ্ঞরা জানান, কখনোই সম্ভব নয়। দুটোর প্রযুক্তি আলাদা। এটা কখনোই সম্ভব না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানিটা আমরা ব্যবহার করি এটা হলো ইউরেনিয়াম-235। এটার সমৃদ্ধকরণ লেভেলটা হয় 3 থেকে 5%। তো পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়াম-235-এর এনরিচমেন্ট লাগে 90% উপরে। সরকার এবং প্রকল্প সংশ্লিষ্টরা বারবার আশ্বস্ত করেছেন, ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখানে প্যাসিভ সেফটি সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হওয়ার ক্ষমতা রাখে। নিরাপত্তার প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এটি বিশেষজ্ঞদের প্রধান অভিমত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ জনবল তৈরি হবে রূপপুরের প্রকৃত সুরক্ষা কবচ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও চীন কৌশলগত অংশীদারিত্ব গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের চীন সফরকালে দুই দেশ এই অঙ্গীকার ব্যক্ত করে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার বেজিংয়ে চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন CPPCCর চেয়ারম্যান ওয়াং হুনিয়েংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের আওতায় চলমান সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থে বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এবার ভারতের পশ্চিমবঙ্গ প্রসঙ্গ। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করতে রাজ্য সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারের ভোটে জয়ের পর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। সহ পর্যবেক্ষক হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্বাচনে জয়ীদের সাথে বৈঠক করবেন তারা, সেখানেই নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। আগামী 9 মে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠান। ওই দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির কাছে হারের পর ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সবার মনে প্রশ্ন, তিনি বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবেন না ভিন্ন পথে হাঁটবেন। এছাড়া দলকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা 71 বছর বয়সী মমতার আছে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন।
নমস্কার, অনেক নমস্তে জানাচ্ছি। পরাজয়ে ডরে না বীর, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলে এতদিন বীর হিসেবেই দেখে এসেছেন, কিন্তু সত্তরোর্ধ্ব মমতার শারীরিক ও মানসিক সক্ষমতার সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে। সেই টাকাও বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। সংবিধান অনুযায়ী 7 মে শেষ হবে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের মেয়াদ, অর্থাৎ স্বেচ্ছায় পদত্যাগ করুন বা না করুন, মুখ্যমন্ত্রী হিসেবে মুকুটটিও হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই এই রাজনীতিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লিতে আর নেই দরকার, আগে আপনাদের পরিবর্তন করতে হবে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের এভাবে ভরাডুবির পর এখনই রাজ্যে মাথা তুলে দাঁড়ানো মমতার পক্ষে অসম্ভব। কেন্দ্রীয় সরকারের চাপ, রাজ্যে বিজেপির উত্থান এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর তীক্ষ্ণ নজরদারি থাকবে মমতার উপর। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। রাজনীতিতেও এতদিন তিনি নিজের মতো করে চলেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও পাত্তা দিতে চাইতেন না। এখন সেই অবস্থান বদলাতে হবে কিনা সেটাও বড় প্রশ্ন। যদিও ভোটের ফল নিশ্চিতের পর রাহুল ফোন করেছিলেন মমতাকে, এমনকি ভোট চুরির অভিযোগও সমর্থন করেছেন কংগ্রেস নেতা। আপনারা যেভাবে আমাদের বরণ করেছেন, আমাকে 2011 সালে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে দলীয় রাজনীতিতে উত্থান ঘটে ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্রমে তিনিই হয়ে ওঠেন মমতার ডান হাত ও পাওয়ার সেন্টার। তৃণমূল কংগ্রেসে যে অসন্তোষ বা বিতর্কের সূত্রপাত, সেটাও অভিষেককে ঘিরে। প্রথমে মুকুল রয়, পরে শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁর মতো নেতারা দল ত্যাগ করেছেন এই ভাইয়ের ছেলের কারণে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতাচ্যুত হয়ে দলকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা কি মমতার রয়েছে, নাকি সেই দায়িত্ব পুরোপুরি চলে যাবে অভিষেকের হাতে? আর গেলেও কি সেই দায়িত্ব পালন করতে অভিষেক প্রস্তুত? ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করায় নানা বিষয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন অনেকে। রাজ্য ক্ষমতার এই পরিবর্তনে কি তিস্তার পানি বন্টন চুক্তিসহ অমীমাংসিত বিষয়গুলো সমাধানের কোনো পথ দেখা যাবে? এ বিষয়ে তথ্য বিশ্লেষণ করেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তার সঙ্গে কথা বলেছেন দীপ্ত টিভির প্রধান বার্তা সম্পাদক SM আকাশ। আলতাফ পারভেজ, বাংলাদেশের সাথে ভারতের তো বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, বিশেষ করে তিস্তা যে নদীর পানির যে বন্টন, এটা এর আগে কেন্দ্রীয় সরকার কিন্তু উদ্যোগ নিয়েও হয়ে ওঠে না। তিস্তা চুক্তি যেটা, তো মমতা ব্যানার্জির বেশ আপত্তি ছিল। এবার তো মমতা ব্যানার্জি নাই, তো বিজেপি যে আসলো, এক্ষেত্রে কি আমরা মানে আশা করতে পারি যে অমীমাংসিত বিষয় মীমাংসার ক্ষেত্রে কিছু অগ্রগতি হতে পারে? হ্যাঁ, পানির ক্ষেত্রে বাংলাদেশ অন্তত একটা শক্তি পেল, যে আগে যে ভারতের কেন্দ্রীয় সরকার যে অজুহাত দেখাতো যে প্রাদেশিক সরকারে তো আমরা নেই, প্রাদেশিক সরকার আমাদের কথা শুনছে না, এখন তো ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ নয়াদিল্লিতে যেই দল, পশ্চিমবঙ্গেও সেই দল, আসামেও সেই দল। ফলে এখন আন্তঃনদীর ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রে দাবি করতে পারে যে বিজেপির কাছে, যে তোমরা আগে তো দিতে চেয়েছিলে, এখন পশ্চিমবঙ্গেও তোমরা ক্ষমতায় আছো, ফলে এখন আমার হিস্সা দাও। মানে এখন তো আর কোনো বাধা নেই, প্রাদেশিক সরকার এবং নয়াদিল্লি সরকার একই দলের। ফলে বাংলাদেশের জন্য কিন্তু এখন আন্তঃনদীর হিস্সা পাওয়ার যুক্তি তুলে ধরার ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে। তবে যেটা আশঙ্কা করা যায় আর কি, অনুমান করা যায়, এরকম ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা বিরোধিতা আগের মতোই থাকবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছে প্রাদেশিক সরকার হিসাবে, এখন উনি বিরোধী দলে গেলেও বিরোধিতা করতে পারেন। আবার শুভেন্দু অধিকারীদের সরকার তাদের বিরোধিতার জন্য বিরোধিতা বা বাংলাদেশ বিরোধিতার জায়গা থেকেও বিরোধিতা করতে পারে। কিন্তু আন্তঃনদীর পানি পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে তিস্তা চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু কিছুটা সুবিধাজনক অবস্থায় এসেছে। বাংলাদেশ অন্তত বলতে পারে যে দু জায়গাতেই একই সরকার আছে, একই দলের সরকার, এবং ওই দলের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আলাপ করলেই ব্যাপারটার সমাধান হওয়ার সুযোগ আছে। এখন একটা সুযোগ তৈরি হলো, মানে তাদের রাজি করাতে পারলেই এখন প্রাদেশিক সরকারের আপত্তি করার আর জায়গা থাকে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 13 মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।
এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট, একইভাবে 14 মে দেওয়া হবে 24 মে টিকিট, 15 মে মিলবে 25 তারিখের, 16 মে বিক্রি হবে 26 মে এবং 17 মে দেওয়া হবে 27 মে টিকিট। ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিদিন সকাল 8টা থেকে রেলের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ট্রেনের টিকিট বিক্রি হবে, আর বেলা 2টায় পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ট্রেনের টিকিট মিলবে। এছাড়া কোরবানির পশু পরিবহনে 22 ও 23 মে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। নওগাঁ ও নাটোরে বজ্রপাতে 4 কৃষকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুরে বজ্রপাতে দিলীপ বর্মন ও অনুকূল চন্দ্র মাহন্ত সহ 3 কৃষকের মৃত্যু হয়। এ সময় আরও 2 কৃষক গুরুতর আহত হন। এছাড়া নাটোরের লালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ মণ্ডল নামে 1 কৃষকের মৃত্যু হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবারও দেশের বাইরের খবর। চলমান যুদ্ধ বন্ধে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, আগামী 48 ঘন্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সম্ভাব্য এ চুক্তির শর্তাবলী সম্পর্কে এক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এখন পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামী শুক্রবার হোম অফ ক্রিকেটে শুরু হবে 2 দলের লাল বলের লড়াই। বাংলাদেশে চাওয়া ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো। নতুন সিরিজের শুরুতে পাকিস্তানের লক্ষ্য অতীত ভুলে সামনের দিকে তাকানো। সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে 16 মে। পাকিস্তানের জন্য বাংলাদেশ সফর এখন আর কেবল একটি সিরিজ নয়, 2 বছর আগে স্মৃতিতে রয়ে গেছে এক তিক্ত অধ্যায়। সেইবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশে লজ্জা পেয়েছিল তারা। তবে নতুন সিরিজের আগে অতীত ভুলে সামনে তাকাতে চান পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। অতীত নিয়ে ভেবে কি হবে, আমাদের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যৎ। আমরা শুধু একটি সিরিজ জয়ের জন্য নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে। শুধু বাংলাদেশ নয়, নিজেদের কন্ডিশনে সব দলই সর্বোচ্চ সুবিধা নিতে চায়। আমরাও প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। গেল বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছিল 2-1 ব্যবধানে। বাংলাদেশও গত বছর নভেম্বরে টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। মাঝের এই সময়ে টি-20 ক্রিকেটে ব্যস্ত ছিলেন 2 দলের খেলোয়াড়রা। টেস্ট ক্রিকেট একটা মানসিক পরীক্ষার ম্যাচ। সাদা বল থেকে কিভাবে দ্রুত একজন খেলোয়াড় লাল বলে শিফট হতে পারে, এটাই বড় বিষয়। হোম কন্ডিশনের চেয়ে ক্রিকেটের পিচ কেমন আচরণ করবে সেটা দেখার বিষয়। টেস্টে ভালো করতে পারলে আমাদের সামগ্রিক ক্রিকেটই উন্নতি হবে। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ। উইকেটে ঘাস দেখা যাচ্ছে বেশ। মিরপুর টেস্ট তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন পেসাররা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা পেসার নাহিদ রানার দিকে বাড়তি মনোযোগ অতিথিদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 25 মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ নারী ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্রস্তুতির জন্য কাল থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুরে বাফুফে ভবনে ঘোষণা করা হয় বাংলাদেশ নারী দলের স্কোয়াড। অধিনায়কত্ব করবেন আফিদা খন্দকার। দলে আছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন নাহার, রূপনা চাকমা, মিলি আক্তার, মারিয়া মান্দা, মনিকা চাকমা, মোসাম্মদ সাগরিকাদের মতো পরিচিত মুখ। সাফের টানা 2বারের চ্যাম্পিয়নদের এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। 2 সপ্তাহের ট্রেনিংয়ের পাশাপাশি 10 ও 22 মে দেশটির 2টি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। মর্যাদার একটা টুর্নামেন্টে পরপর 2বার কোচের দায়িত্বে থাকা আমার জন্য সম্মানের। প্রস্তুতি দারুণ এবং প্রত্যাশা রাখি এবারও মেয়েরা দারুণ কিছু করবে। যখন ভালো খেলে কেউ তখন তাকে বেশি একটু ভালো বলা হয়, আবার যখন একটু খারাপ খেলে তাকে আরেকটু বেশি খারাপ বানিয়ে বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা আছে সবার। তো আমি চেষ্টা করব যাতে মানুষের একটু চিন্তা ভাবনাটা বদলানো যায়, যাতে তাকে উৎসাহ দেওয়া যায়। বিএসজেএ মিডিয়া কাপ
ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে দীপ্ত টিভি। বুধবার সকালে শেষ 8-এর লড়াইয়ে স্টার নিউজকে টাই ব্রেকারে 3-1 গোলে হারায় দীপ্ত টিভি। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে খেলার নির্ধারিত সময় ছিল গোলশূন্য, আর টাই ব্রেকারে জয় নিশ্চিত করে দীপ্ত টিভি। এই ম্যাচেও টাই ব্রেকারে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন মির্জা সাকিব। কাল সেমিতে দীপ্তর প্রতিপক্ষ চ্যানেল আই এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমকালকে 1-0 গোলে আর রাউন্ড অফ 16-এর ম্যাচে RTVর বিপক্ষে জয় পায় দীপ্ত টিভি। গিফট হ্যাম্পার প্রদান করবেন জাহিদ হাসান এমিলি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হামের উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 7 শিশু। চিকিৎসা সুবিধা বাড়াতে ফিল্ড হাসপাতাল করছে ঢাকা মেডিকেল কলেজ। দেশে পৌঁছেছে হাম ও রুবেলা ভাইরাসের টিকার বড় চালান। আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কয়েকটি জেলার হাওরের পাকা ধান তলিয়ে ক্ষতির মুখে অনেক চাষি। শ্রমিক সংকটে পাকা ধান তুলতে না পেরে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ধান আনিয়া তো ব্যস্ত হয় না, 400 টাকা মন হয়। লাইসেন্স নবায়ন না হওয়ার পরও অন্তত 10,000 অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিসি সম্মেলনের শেষ দিনে তিনি এই নির্দেশনা দেন। অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি। দেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারপরও নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে জনগণের মধ্যে। ইটস এ পার্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েশন কমিটি থাকা উচিত। বিধানসভায় বিজেপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে এখন পশ্চিমবঙ্গে অমিত শাহ। মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তার বিরোধী দলীয় নেতা হওয়া নিয়ে রয়েছে সংশয়। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ঢাকায় পাকিস্তান। প্রথম ম্যাচ শুরু হচ্ছে শুক্রবার। হোম সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়া পাকিস্তান চায় জয়, আর বাংলাদেশের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে। এরপর আমন্ত্রণ রইল দেশ ভাবনায়।